আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ের বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি শরতীয় জননেতা পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শরতীয় জননেতা শহীদ পুত্র শেখ কামরুল হাসান টিপু ভাই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকে আমার সমর্থনে এখানে এই স্বল্প পরিসরেই যে মত বিনিময় সভা, সেই সভার সম্মানিত সভাপতি, আমার রাজনৈতিক সহযোদ্ধা, আমরা একসাথেই রাজপথেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে একসাথে আমরা একত্রিত হয়েছি। আমার আর সম্মানিত যিনি সভাপতি আমিনুল ইসলাম সাহেব, এখানে মঞ্চে উপবিষ্ট এই অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের থেকে যারা নির্বাচিত হয়ে এখানে সদস্য আছেন, আমাদের ওই পাশে আমাদের আসমা, এ পাশে শফিকুল, এ পাশে আমাদের আফজাল হাসান, আবু সাইদ, তারপরে দোস্ত তো আছেই, তারপরে আমাদের এই যে আমার আরেকজন আমাদের রাজনৈতিক সহযোদ্ধা, সে হলো আমাদের গড়ইখালী ইউনিয়নের। আমি এখান থেকে পার হয়ে গড়ইখালী যাব, যার জন্য আমাকে এগিয়ে নিতে এসেছে আমাদের আক্তার ভাই, ওই পাশে বাদশাহ, আমার সহসঙ্গী হিসেবে এসেছে প্রভাষক সহযোগী অধ্যাপক মশিউর রহমান। ওর বাবা আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত একজন নেতা, সভাপতির দায়িত্ব পালন করেন না ওখানে, না সেক্রেটারি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আর ওয়ার্ডের সভাপতি দীর্ঘদিনের সভাপতি মুশারেফ মোড়ল, চেনেন মনে হয় আপনারা, চাঁদখালি ধামরাইল বাড়ি। আর ও পাশে আছে আমাদের পাইকগাছা উদীয়মান একজন ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আয়শা ফুডের মালিক মিনারুল ইসলাম। সে অসংখ্য এখন সমাজসেবকমূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে। আর এখানে যারা আমার যে হিমেশ চন্দ্র মণ্ডল, পাইকগাছা পৌরসভার বারবার নির্বাচিত কমিশনার, বক্তব্য দিয়েছে আমার আগে, আমারই ছোট ভাই শেখ আনিসুর রহমান মুক্ত সহ এখানে যারা নেতৃবৃন্দ, আমার সফরসঙ্গীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার ভালো লাগা ভালোবাসার মানুষ যারা আমার টানে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদের সকলের প্রতি আমি মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে আমি কথা শুরু করছি এবং সকলের প্রতি আমি জানাই সশ্রদ্ধ সালাম, শ্রেণীভেদে সালাম এবং আদাব। তো আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে এখানে যখন নামাজে আপনারা গিয়েছেন, আমিও যদি আপনাদের সাথে যেতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। জানি না এটি আমার কতটি গুনাহ হয়ে গেল। আমার বাম পাটা খোলা, পড়ে গিয়েছিলাম এক সময়, পড়ে যাওয়ার পরে খুলে যায়, যার কারণে আমি সবসময় ব্যান্ডেজ আমার পায়ে দিতে হয়, ওখানে একটা ছোট অপারেশন লাগবে, আমি ভয়ে অপারেশন করি না, দেখি যে ঠিক হয় কিনা। তো অনেক ঠিক হয়ে গেছে। তো আমাকে অনেক সময় বসে বসেই নামাজ পড়তে হয়, অনেক সময় চেয়ারে নামাজ পড়ি, যেটি আমার কাছে খুব খারাপ লাগে। তো টুলে বসে নামাজ পড়ি, তো এই কারণে আমি আজকে ব্যান্ডেজটিও আমি পায়ে দিয়ে আসতে পারিনি, যেই কারণে আমি আপনাদের সাথে ওখানে নামাজ পড়তে যেতে পারিনি। আমি এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখবেন, হয়তো কাজা নামাজ পড়ে নেব আমি। তো আমি বক্তব্য শুরুতেই, যেহেতু মার্চ মাস, এটি আপনারা জানেন বাঙালি জাতির জীবনে এ মাস একটি গুরুত্বপূর্ণ মাস, অগ্নিঝরা মাস। এই মার্চ মাস আমাদেরকে অনেক কিছু দিয়েছে। এই মার্চ মাসেই জন্মগ্রহণ করেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, একটি ভূখণ্ড পেয়েছি, বাংলাদেশ নামে একটি রাষ্ট্রে বিশ্ব মানচিত্রে জায়গা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই মাসেই 1920 সালের 17ই মার্চ উনি জন্মগ্রহণ করেন। সুতরাং এই মাসটি আমাদের জন্য তাহলে কতটা গুরুত্বপূর্ণ এটি আপনারা নিশ্চয় বুঝছেন। এই মাসেই, এই যে 2-3 দিন পরে 7ই মার্চ যে ঐতিহাসিক ভাষণ জাতির পিতা দিয়েছিল, যে ভাষণে মানুষ, কৃষক তার কাঁধের জোয়াল ফেলে দিয়ে সেদিন তারা সবাই, কে ধনী কে গরিব, কেউ কিন্তু সেদিন আরে করেনি। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরে সবার মধ্যে যে এটা আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধিকারের জন্যে সবাই যে সংগ্রামে যে ডাক দিয়েছিল, সেই ডাকে কিন্তু সেদিন সবাই সমবেত হয়েছিল। আর সেই ভাষণটি এখন বিশ্বনন্দিত একটি ভাষণ, ঐতিহাসিক ভাষণ হয়ে গেছে।
যে ভাষণ এখনো আমাদেরকে শিহরিত করে। এই মার্চের 26 তারিখ আমাদের স্বাধীনতা দিবস, তাই না? স্বাধীনতা দিবস নয় 26 তারিখে? তাহলে এই মার্চ মাস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ মাস। তো আমি এই মার্চে, এই অগ্নিঝরা মার্চে আমি সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা শুরু করছি। আমি কি কথা বলবো, আমি কিন্তু আপনাদের দেখে, আপনাদের ভালোবাসা পেয়ে আমি এখানে ডেকেছিলাম একটি স্বল্প পরিসরে, খুব ছোট্ট আকারে একটি মত বিনিময় সভা। এটি কিন্তু আমার দলের কোনো, আমার নির্বাচনী সভা, মানে আওয়ামী লীগের কোনো সভা না। যেহেতু আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি আগে এসেছি আপনাদের কাছে বিভিন্ন সময় আমার দলের প্রয়োজনে, দলের সাধারণ সম্পাদক হিসাবে আমার নেতাকর্মীদের কাছে এসেছি। আজকে এসেছি কিন্তু আমি শেখ কামরুল হাসান টিপু, এই পরিচয় আমি একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি নিজেকে প্রার্থিতা ঘোষণা করেছি। সেই হিসেবে আমি এখানে কিন্তু আমি আমার শুধু দলের লোককে ডাকি নাই, আমার ভালোবাসার মানুষদের ডেকেছি। সুতরাং এটিকে আপনারা কেউ অন্য দৃষ্টিতে দেখবেন না, কারণ এবারে নির্বাচনটি জননেত্রী শেখ হাসিনা উন্মুক্ত করে দিয়েছে, প্রতীকবিহীন নির্বাচন। এখানে কে জামাত, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে ইগল ছিল, কে ছিল, এটি কিন্তু আমার দেখার বিষয় না। আমি প্রত্যেকটা মানুষকে, আমার সম্মানিত ভোটার, আমি তাদের সাথে কথা বলতে এসেছি। এখানে তারা এসেছে, আমরা কেউ ওই যে কে ইগল করলো, কে করলো, এই করে আমাদের মধ্যে যেন বিভেদ সৃষ্টি না হয়। আর আপনারা ভুল বুঝবেন না যে টিপু সাহেব তো আওয়ামী লীগের সেক্রেটারি, সে আমাদের না ডেকে কেন এখানে আলোচনা করতে এসেছে। আমি সবাইকে আহ্বান জানিয়েছি। আমি এখানে যারা আসবে, আমি যেহেতু নিজেকে প্রার্থিতা ঘোষণা করেছি, আমি সবাইকে এখানে আসার আহ্বান জানিয়েছি। আপনারা যারা এসেছেন, আমার আহ্বানে তো সাড়া দিয়ে, আমার পক্ষ থেকে যারা আয়োজন করেছে তাদের আহ্বানে তো আপনারা এসেছেন আমার নামের উপরে, নাকি? তো এখানে কিন্তু শুধু আমার দলের লোক না, সবাই বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। সুতরাং আমার কাছে সবাই আপনারা আমার সম্মানিত ভোটার। আমি আপনাদের সকলের কাছে এসেছি আপনাদের আশীর্বাদ প্রার্থনার জন্য, আপনাদের দোয়া নিতে আমি এসেছি। তো যা হোক, আমি প্রথমে কৃতজ্ঞতা জানাই এই আয়োজক কমিটি, আমার অত্যন্ত স্নেহের, যে অল্প দিনের মধ্যেই এই সুলাদানার কিছু মানুষ, এই বেতবুনিয়ার কিছু মানুষ যে আমার হৃদয় স্থান করে নিয়েছে। তার মধ্যে জাহাঙ্গীর গোলদার আছে, সালাউদ্দিন আছে, এরকম আমার অনেক যুবক ছেলেরা আছে, আমি শামীম আছে, এরকম নাম বলবো কাকে, নাম বলতে গেলে যার নামটা বাদ দেব সেই তো মনে কষ্ট পাবে। আমার অসংখ্য ভালোবাসার মানুষ। আমি যখন বাড়ি থেকে আসি আজকে, আমি দেখলাম যে মোটরসাইকেলে বহন নিয়ে আমাকে এগিয়ে আনতে গেল। আমি অবাক হয়েছি যে আমি তো এখনো ওইভাবে সেই মানুষ না, আমি এত সম্মানের মানুষ আমি না। এখানে আসলাম, এসে দেখি বড় একটি চেয়ারও রেখে দিয়েছে। আমি তো ওই বড় চেয়ারে বসার মতন সেই যোগ্যতা এখন আমি অর্জন করেছি কিনা আমি জানি না, যোগ্যতা আমার নেই, এই কারণে কিন্তু আমি চেয়ারেও বসি। তো আমি মুগ্ধ হয়েছি, আপনাদের এই উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে, আমাকে কৃতজ্ঞতার বন্ধনে আপনাদেরকে আবদ্ধ করেছে। চেয়ারম্যান প্রার্থী হয়েছি, চেয়ারম্যান নির্বাচনে জয় পরাজয় আছে, আমি এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আমি যদি ভালো কাজ করি, আমি চোর না, ডাকাত না, ভালো না, মন্দ, আমার বাড়ি তো দূরে না, আমার বাড়ি কপিলমুনি না, আমার বাড়ি খুলনায় না, আমার বাড়ি পাইকগাছায়। আপনারা যেখানে আমাদের মূল কেন্দ্র শহর, সে শহরে উঠেই তো আমার বাড়ি। আমাকে সবসময় আপনারা ওই বাজারের পরেই, পাইকগাছার পরেই আপনারা দেখেছেন, হয়তো আমি আপনাদের অনেকে চিনি। তাহলে আমি চোর, ডাকাত, কি গুন্ডা, বদমাশ, যে আমি কেমন ভালো না ভালো এটা তো সবাই আপনারা জানেন, তাই না? তো আমি আপনাদের একটি জিনিস কথা দিয়ে গেলাম আজকে, যে ভালোবাসার বন্ধনে আপনারা আজকে আমাকে আবদ্ধ করলেন, আমি আমার জীবন দিয়েও আমি আপনাদের পাশে আমি থাকবো। আপনাদের সকল, আমি চেয়ারম্যান হতে পারি আর না পারি এতে আমার কোনো কিছু আসে যায় না, আমার দুঃখ নেই। আমাকে যদি ভালো লাগে মানুষ ভোট দেবে, কিন্তু আপনাদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি আজকে, আমি সারাটি জীবন এই ভালোবাসার মধ্যে বেঁচে থেকে আপনাদের পাশে থেকে আপনাদের কাজ করতে চাই। আপনাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য আমি আপনাদের পাশে থাকতে চাই। আজকে এই ঘোষণাটি আমি আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। আপনারা আমার উপরে আস্থা রাখতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। আমি শহীদের সন্তান, আমার ধমনীতে বইছে কিন্তু শহীদের রক্ত। আমি এ পর্যন্ত এসেছি, অনেকে আমাকে বলে যে টিপুর আমার আর কোনো দোষ খুঁজে পায় না, তখন দোষ দেয় কি, খুব বদমেজাজ, খুব মেজাজ খারাপ। আরে ভাই, আমার যদি মেজাজ খারাপ হবে তাহলে আমি দুইবার কেন আমি
কমিশনার নির্বাচিত হব, আমি মেয়রের দায়িত্ব পাব, আমি খুলনা জেলা পরিষদের সদস্য নির্বাচিত হব, আমি খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হব। আমি এতগুলো, আমার ছোট ভাইটা এই যে মুক্ত, আমার আপন ছোট ভাই, সে আনিসুর রহমান মুক্ত আমার আগে বক্তব্য দিয়েছে, সে তো তিনবার পৌরসভার কমিশনার ছিল, প্যানেল মেয়র ছিল। তাহলে আমরা যদি খারাপ হব, জনবিচ্ছিন্ন থাকব, তাহলে আমাদের কেন মানুষ ভোট দেয়? আমার বাবা চেয়ারম্যান ছিল, দীর্ঘদিনের চেয়ারম্যান, মনি চেয়ারম্যান। এটা তো আপনারা যারা এখানে মুরব্বী আছেন, এখানে সবাই আপনারা জানেন। আমাদের কিন্তু এখনো আমার ওই বাবার পরিচয়ের উপরে চলতে হয়, তার সাইনবোর্ডের উপরে চলতে হয়। আমাদের সাইনবোর্ড, এইসব সাইনবোর্ড এখনো কোনো কাজে আসেনি। তারপরে আমার চাচা বিলু সাহেব কেমন ছিল সেটিও আপনারা জানেন। তা আজকে দুষ্টের দমন, শিষ্টের লালন, এটি এই ব্রত নিয়েই আমরা কিন্তু চলি। তা এখন একটি বাজে লোকের সাথে আমার কি যে হুজুর হুজুর করে কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে, তার সাথে আমার কেমন ভাবে আচরণ করতে হবে বলেন? তাহলে যদি সেটি আমার যদি একটু রূঢ় আচরণ হয়ে যায়, প্রশাসনের একটি কর্তা ব্যক্তি যদি আমাদের কোনো সাধারণ মানুষের সাথে নির্যাতন করে, অন্যায়ভাবে তার উপর জুলুম করে, আমি যদি সেখানে রূঢ় আচরণ করে বসি, সেটি কি আমার অপরাধ? যদি এটি আমার অপরাধ হয়, আমি মনে করি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে। আজকে বিরোধিতার খাতিরে যারা বিরোধিতা করে, তাদের চরিত্রগুলো আপনারা একটু বিশ্লেষণ করলেই আপনারা বুঝতে পারবেন। এখানে কথা উঠেছে একটু আগে, আমি শুনেছি জাহাঙ্গীর বলেছে যে আজকে যে সময় আমরা রশিদুজ্জামানকে নিয়ে নির্বাচনে এই মাঠে আসলাম, এই দলের পক্ষ থেকে পাইকগাছার কিন্তু অনেক নেতা ছিল, কাউকে কিন্তু আমরা খুঁজে পাই নাই। এই সুরাদানা ইউনিয়ন আমি মিটিং করতে এসেছি, মিটিং করতে চারবান্দা আমার কিন্তু মুলতবি মিটিং করতে হয়েছে, লোক খুঁজে পাই নাই। আজকে কিন্তু এমপির ডাইনে লোক, বায়ে লোক, পিছে লোক, সব জায়গায় শুধু লোক আর লোক। আর যারা আজকে ভোট দিয়ে বানালো, আমি যাদের নিয়ে এই নির্বাচনের মাঠে নির্বাচনে আসলাম, যারা আজকে এই নির্বাচনে নৌকাকে জয়ী করলো, আজকে দেখেন সেই সব লোক কিন্তু এমপির ধারের কাছে খুব কম লোক যায়। তারা চায় যে না, আমরা ভোট দিয়ে বানিয়েছি, আমাদের সংসদ সদস্য হয়েছে, এটি আমাদের গর্ব, উনি এখন এলাকার কাজ করবে, ওনার কাছে যে আমরা কেন সময় নষ্ট করব, ওনাকে কেন বিব্রত বোধ ঘটাবো। কিন্তু আজকে আমাদের সেই সব লোকগুলো কিন্তু খুব বেশি যায় না। অথচ যায় কারা? যারা আমাদের ভোট দিইনি, যারা আমাদের পাশে ছিল না, এখন তারা যে যে এ করে আর যে কি করে, এটি বেশি দিন চলবে না। রশিদুজ্জামান পোড় খাওয়া নেতা, তৃণমূল থেকে বেড়ে উঠেছে, এই মাটির মানুষের সাথে মিশেই সে তার রাজনীতি জীবন শুরু করেছে, সুতরাং সেও সব জানে। এখন হয়তো অনেকে যাচ্ছে আসছে, কিন্তু আমাদের যারা আমাদের পাশে ছিল, আমরা তাদের ভুলি নাই, রশিদুজ্জামান তাদের কোনোদিন ভুলবে না, আমি তাদের কোনোদিন ভুলবো না। তাদের স্থান তাদের জায়গায় আছে, সুতরাং ওই স্থান কেউ নিতে পারবে না। তো আমি আরো কথা উঠেছে, ওই সময় বলেছিল রশিদুজ্জামানকে নিয়ে যে রশিদুজ্জামান তো সবচেয়ে নর্মাল প্রার্থী, পয়সা নাই, কিছু নাই, ও বিভিন্ন কত অপপ্রচার দিয়েছে আমরা শুনেছি, এখানে দিয়েছে না, যে মাহবুব আলম শক্ত প্রার্থী, তাকে হেলাল সাহেব দিয়েছে, শেখ পরিবার দিয়েছে, শেখ পরিবারের প্রার্থী, এরকম ধরনের বিভিন্ন বিভ্রান্ত কিন্তু ছড়িয়েছিল। কিন্তু আজকে নৌকা দেয় কারা? শেখ হাসিনা দেয়, ওই শেখ হেলাল সাহেবরা দেয়। তাহলে যদি রশিদুজ্জামান যোগ্য না হবে, তাদের বিবেচনায় যদি সে সেই ধরনের মানুষ না হবে, তাহলে কি তারা দিত না। কিন্তু আজকে মূর্খের মতন এরা বিভিন্ন জায়গায় আমাদের সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য, আমাদের দলের মধ্যে কিছু বিভেদ সৃষ্টি করার জন্য এই ধরনের ভুল ব্যাখ্যা সে সময় কিন্তু দিয়েছিল। কিন্তু মানুষ কিন্তু সেই ব্যাখ্যা পরে বুঝতে পেরে কিন্তু মুখ ফেরাই নিয়ে ঠিকই যে নৌকায় ভোট দিয়েছে। আর কিছু মানুষ ভুল করে দিয়েছিল ইগলে ভোট, তারাও তো আমাদের। সুতরাং আজকে জননেত্রী শেখ হাসিনা কিন্তু ওই ইগল নৌকা কে ছিল এ ব্যাপারে কিন্তু আমাদের 10 তারিখে মিটিং ডেকেছিল গণভবনে, আমিও গিয়েছিলাম সেই মিটিংয়ে, সেখানে কিন্তু সবাইকে মাফ করে দিয়েছে। সুতরাং আমার অনুরোধ থাকবে যে আপনারা এটি নিয়ে একজন বিভেদ সৃষ্টি করবেন না এলাকায়, যে কে ইগল ছিল কে ছিল, এটা আমরা সবাই জানি। এখন নেত্রী যেহেতু মাফ করে দিয়েছে, আমরা তো সেটির উপরে আর কোনো কথা বলতে পারবো না। এটা আমাদের এখন সবাই মিলেমিশে আমাদের চলতে হবে। আমরা সামনে যে ভোট যুদ্ধ নেমেছি, আমাদের চেষ্টা করতে হবে সবাইকে একত্রিত করতে। আবারও ওই একই ধরনের ব্যক্তিগুলো যাদের কাজ হলো মানুষের পিছনে লাগা, মানুষের পিছনে কুৎসা রটনা করা, এই শ্রেণী মানুষগুলো দেখেন আবারও কুৎসায় নেমে গেছে, রটাচ্ছে যে টিপুর সাথে রশিদুজ্জামানের সম্পর্ক কলাম বেশি দিন থাকবে না, আর নেই।
কি বলতেছেন এরকম কথা? কি রশিদুজ্জামান সাহেব কেন সিগন্যাল দিচ্ছে না? আরে তাদের তো জানা উচিত রশিদ কে আর আমি কে। আমি আর রশিদ এক আত্মা। আমাদের এই বন্ধন ছিন্ন করা এত সহজ না। এটি যারা বলে তারা আমাদের রশিদুজ্জামান কিংবা আমার কাছে তাদের স্থান কোথায় একটু আপনারা সেটি আগে যাচাই করে দেখবেন। শুধু পাশে গেল একটি ফটো তুললো আর বড় বড় কথা বললো, ওই দেখে বিভ্রান্ত হবেন না। আমরা মানুষ চিনে গিয়েছি, আমরা ভালো চিনি। এই 10 ইউনিয়ন ভোট করতে এসে আমি চিনে গিয়েছি এসব নেতাদের অবস্থা কি হয়, শেষ পরিণতি দেখেন। ওই যে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ঘাসারি বেগমের পরিণতি কি হয়েছিল, মীর জাফরের পরিণতি কি হয়েছিল, এগুলো তো দেখেও তো শিক্ষা গ্রহণ করতে আমি অনুরোধ করব যে এই বিভ্রান্ত না ছড়িয়ে আপনারা যার পিছনে যে গিয়েছেন তার পিছনে যে তার গুণগান করেন, তার ভালো মন্দ দোষগুলো করেন, আর আমার যদি দোষ থাকে আপনারা তুলে ধরেন, আমি সংশোধন হয়ে যাব। আমি সংশোধন হয়ে যাব, কিন্তু এই মিথ্যা এ দিয়ে মানুষগুলোকে বিভ্রান্ত না করার জন্য আমি অনুরোধ রাখবো যারা এগুলো করছে তারাও আমাদের দলের। আমরা কিন্তু মুখ চিনি, কিছুই আমরা এগুলো বলছি না, এগুলো আমরা কিন্তু বলবো। তো আপনাদের এই উপস্থিতি কিন্তু আমাকে একটা জিনিস আজকে অনুপ্রাণিত করেছে, যে নামাজের টাইমে বিরতির পরে আবার সেই অনুষ্ঠান এত লোক পরিপূর্ণ হওয়া, এটা কিন্তু খুব কম ভাগ্যের ব্যাপার। এটা মহান আল্লাহর রহমত। আজকে এই লোকগুলো এখানে আবার ফিরে এসেছে আমার কথা শোনার জন্য। আমি কিন্তু খুব ভালো দামি বক্তা না, তবে বক্তব্য দিতে রাজনৈতিক যেহেতু করি বলতে পারি দীর্ঘ সময়। আর এই মিথ্যা কথা বলা আমার অভ্যাস নাই। দেখবেন ওই সাজিয়ে গুছিয়ে যারা খুব সুন্দরভাবে কথা বলে এদের মধ্যে মিথ্যা কথা বেশি হয়। আর আমাদের মতন যারা ফট করে বলে বসে, হয়তো সেই কথা সে হয়তো রাগের মাথায় বলো কিংবা তার বলার বাচনভঙ্গি একটু খারাপ, এরা কিন্তু খারাপ মানুষ না, এটি আপনারা ভালো করে চিন্তা করে দেখবেন। তা আমার এই মিথ্যে কথা বলা হয় না, বলতে পারিনি, আবার পরনিন্দা করাও আমার হয় না। হ্যাঁ, আমি তো বলি যে আমার বিরুদ্ধে যারা সমালোচনা করে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি যদি ওই পথের প্রতীক হয়ে থাকি, ওরা যেটা বলছে সেটি যদি সঠিক হয় তাহলে তুমি আমাকে ভালো পথে ফিরায় দেওয়ার চেষ্টা করো। আর যদি সঠিক না হয়, ওরা যদি আমার বিরুদ্ধে অন্যায় ভাবে এগুলো বলে, আল্লাহ তোমার কাছেই আমি ফরিয়াদ জানাই যে তুমি তাদের হেদায়েত দান করো, তারা ভালো পথে ফিরে আসুক, ভালো কথা বলুক। পরনিন্দা করা এটি কিন্তু একটি মহাপাপ, তাই না? তো আমি আপনাদের কাছে আজকে বলে যাই, এখানে যে দাবি দেওয়ার কথা এসেছে যে মৎস্য আরোহণ করতে যে এখানে অনেক হয়রানির শিকার হন আপনারা। তো এখন তো ভাই আমার পিছনে কোনো চেয়ার নেই। আমি আগে বহু চেয়ার ভোগ করে চেয়ারে বসে এসেছি, ক্ষমতা ভোগ করে এসেছি, ক্ষমতার কিন্তু এখন আমার লোভ লালসা নেই। আমি এই উপজেলা চেয়ারম্যানে দলে আমি কিন্তু আগে 2 বার উপজেলা চেয়ারম্যানে মনোনয়ন চেয়েছিলাম। আমি মনোনয়ন চেয়ে 2 বার কিন্তু বঞ্চিত হয়েছি, পৌরসভায়ও কয়েকবার বঞ্চিত হয়েছি। আবারও যদি নৌকার আসতো আমি চেতাম, যদি না দিত আমাকে কিন্তু আর দাঁড়ানো যেত না। কারণ আমরা দল করি, দলের সিদ্ধান্তের প্রতি সবসময় আমরা অনুগত, দলের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধা জানাই, এটি হলো আমাদের অভ্যাস। এবং যাকেই প্রার্থী দেয় তাকে নিয়ে মাঠে আমাদের কাজ করতে হয়। তো এবার এই মনোনয়ন এবার যেহেতু উন্মুক্ত করে দিয়েছে, আমি আশায় মাঠে নেমেছি যে মানুষ সকালে সেই রাত কি 12টা কি 1টা কি 3টা আপনারা আমাকে ফোন দিয়ে দেখবেন যে ঘুমের মধ্যেও কিন্তু আমি ফোন ধরি রাত 3টা 4টের সময়। যার যখন বিপদ হয় ফোন দিলেই কিন্তু আমি তার সংবাদটা শুনে আমি সেটি চেষ্টা করি সে তাৎক্ষণিক বসে সমাধান করার। নাহলে বলি সকালে আসবেন, আমি সকালে ওঠার পরে আমার শুরু হয়ে যায় দৈনন্দিন কর্মকাণ্ড। খেয়ে মানে খাওয়ার টাইম আমার থাকে না, ওই যে 9টা 10টা 9টা 8টার মধ্যে খাওয়া কি 7টার মধ্যে খাওয়া আটকাতে পারি না। একবারে ওই লোকজন একটু বসায় রেখে আমি ফট করে বলি ভাই আমি একটু গোসল করে নিই, আমি একটু খেয়ে নিই, নিয়ে আবার তাদের সাথে সেই কাজ করি। কিন্তু এখন কাজ করতে হয় তো অনুরোধের সুরে। বাবা চেয়ারম্যান ছিল, চাচা ছিল, সেই সাইনবোর্ডের জোরে আমার কাজ করতে হয়। আমার পরিবারে আমার ছেলে মেয়ে আমার ভাই বোন সবাই কিন্তু ভালো ভালো চাকরি করে। আমি আর সেসব পরিচয় দিচ্ছি না, তাতেও একটা ক্ষমতা আছে। সেই কারণে প্রশাসন আমার কিন্তু যে এমপির উপরে নির্ভরশীল হতে হবে কিংবা আরেকজনের উপরে নির্ভরশীল হতে হবে, আমি এই কাজটি করি না, এটি কোনো সময় আমি করি না। আজকে দেখেন বাবু
আখতারুজ্জামান বাবু এমপি ছিল, তার সাথে কিন্তু আমার কোনো ট্যাঙ্কি নিয়ে দ্বন্দ্ব ছিল না, কোনো কাজ কাম নিয়ে দ্বন্দ্ব ছিল না, তার সাথে ছিল আমার আদর্শের দ্বন্দ্ব। তাকে বলেছিলাম যে তুমি সঠিকভাবে চলো, সংগঠনের ধারায় ফিরে আসো, মানুষের মূল্যায়ন করো, আমি তোমার সাথে আছি, তা না হলে তোমার সাথে আমি কিন্তু নেই। যারা সেদিন এমপির সাথে মোসাহেবিগিরি করে চলেছে, তারা আজকে দেখেন তাদের ভাগ্যের অনেক উন্নয়ন হয়েছে, তারা অনেক কিছু করতে পেরেছে। আমি টিপু কিন্তু তার সাথে হাত মিলাই নাই। আমি বলেছিলাম যে তোমার যদি একজন শত্রু থাকে সেটি মনে করবা টিপু, আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য লড়াই করব। এবং আমি আমার কর্মীদের বলেছিলাম প্রতিটি বক্তব্যই যে নতুন সূর্য উঠবে, সেই নতুন সূর্যের আলোয় তোমরা পথ চলবা, এটি আমি তোমাদের সামনে আমি কথা দিয়ে যাচ্ছি। যে কোনোভাবেই এই পরিবর্তন আনা হবে এবং সেই পরিবর্তনে কিন্তু সম্মুখ সারির নেতৃত্ব আমি দিয়ে আমি কিন্তু এই পরিবর্তনে আমরা সফল হয়েছিলাম। সুতরাং আপনাদের বলি, আপনারা আমার উপরে আস্থা রাখেন, মানুষের কথায় আপনারা বিভ্রান্ত হবেন না আমার সম্পর্কে। আমি নেমেছি আপনাদের কাজ করার জন্যে, ক্ষমতা ভোগ করার জন্যে নয়। ক্ষমতা অনেক ভোগ করেছি, এখনো ক্ষমতা ভোগ করি, কিন্তু ক্ষমতার প্রতি লোভ লালসা আমার নাই। আমি জনকল্যাণে আমার ক্ষমতাকে আপনাদের মাঝে জনকল্যাণে ব্যয় করতে চাই, জনকল্যাণে কাজ করতে চাই। এই এলাকার যে অবহেলিত অঞ্চলগুলো আছে, এই সুলাদানা ইউনিয়নে সহ আমি আমার 10টি ইউনিয়ন আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি নির্বাচনের সময়। সে সময় আমি দেখেছি যে এত অবহেলিত কিছু অঞ্চল আছে যেগুলো দেখলে চোখে পানি আসে। যে আমি বলি যে মানুষ কিভাবে এখানে বসবাস করে বৃষ্টির সময়। আমি সেই কারণেই আশায় বুক বেঁধে এই মানুষের কল্যাণে কাজ করার জন্যে আমি চেষ্টা করছি। এই যে উপজেলা চেয়ারম্যানের প্রার্থিতা ঘোষণা করে আজকে আমি বিভিন্ন জায়গায় ইউনিয়নের পথে প্রান্তরে আমি মানুষের কাছে দোয়া আশীর্বাদ প্রার্থনা করে বেড়াচ্ছি, শুধু মানুষের কাজ করার জন্যে। আমি ভোগ বিলাসে নিজেকে নিয়োজিত রাখার জন্যে আমি কিন্তু উপজেলা চেয়ারম্যানের আমি প্রার্থী হই নাই। সুতরাং আপনারা সেই বিশ্বাসটা আমার পরে রাখবেন। আর এখানে যেসব কথা উঠেছে যে মৎস্য আরোহণ, এটি একটি সময় আছে, সরকারি নীতিমালা আছে, আমরা তো কেউ আইনের ঊর্ধ্বে না। আজান দিচ্ছে, আমরা আইনের ঊর্ধ্বে না। আমি এই বিষয়টি মৎস্য আরোহণের যে সময়টি, ওটা একটা সময় থাকে 2 মাস না কতদিন, তো যা হোক এই সময়টা কিন্তু আইনের প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকা। এখানে তো কেউ আমরা আইনের ব্যত্যয় ঘটাতে পারি না। তো আজকে এর বাইরে যদি আপনাদের কেউ এর বাইরে মাছ আরোহণ করতেছে, যদি আপনাদের এইভাবে নির্যাতনের শিকার শিকার হন, যদি কারো জাল পুড়িয়ে দেয়, পুলিশে হয়রানি করে, আমাকে তাৎক্ষণিক সে যত রায় হোক আমাকে ফোন দেবেন, ব্যবস্থা আমি নেব। আর যে ট্যাঙ্কির কথা উঠেছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় নির্বাচিত হওয়ার আগে আমি 10 ইউনিয়নেই কিন্তু এই প্রশ্নের সম্মুখীন আমি হয়েছিলাম। যেহেতু আমি দলের সাধারণ সম্পাদক, আমার নেতা কর্মীদের নিয়ে যখন আমি বৈঠকে বসেছি, বিভিন্ন মত বিনিময় সভা করেছি, তারা কিন্তু এই ট্যাঙ্কির কথা বলেছে যে আমরা দল করি অথচ আমরা ট্যাঙ্কি পাইনি, আর একজনের বাড়ি ট্যাঙ্কি যায়, বিষয়টি আপনার উত্তর দিতে হবে। দলের এমপি, দলের উপজেলা চেয়ারম্যান, দলের ইউনিয়নের চেয়ারম্যান উত্তর দিতে হবে। কঠিন প্রশ্ন মানে আমাকে জর্জরিত করেছিল। আমি কথা দিয়েছিলাম যে আপনারা দোয়া করেন, যদি নির্বাচিত আমাদের মাননীয় সংসদ সদস্য হতে পারে, এই ট্যাঙ্কির তালিকা নেওয়া হবে উপজেলা থেকে। এই তালিকা নিয়ে আমরা ইউনিয়ন কমিটির মাধ্যমে তদন্ত করা হবে। কারণ আমি যার কাছে গিয়েছি 1500 টাকা নেয় একটা ট্যাঙ্কি সরকারি, সেখানে শুনি 10,000, 12,000, 8,000 তার কাছ থেকে যা। এই ট্যাঙ্কি তো একজন দেয় না, এমপির কোটায় আসে, উপজেলা চেয়ারম্যানের কোটায় আসে, ইউনিয়নের চেয়ারম্যানের কোটায় আসে। কোথার থেকে এই দুর্নীতি হলো, এই ট্যাঙ্কি বিক্রি হলো, আমরা তদন্ত করে জনসম্মুখে তালিকা প্রকাশ করব অচিরেই। এটি আপনারা আজকে আপনাদের সামনে আমি বলে যাচ্ছি। আর এখন যা ট্যাঙ্কি হবে, আপনারা নিয়মের মধ্যে থেকে আপনারা এটি পাবেন। যদি কেউ আপনাদের কাছে এখন অবৈধ টাকা চায়, আপনারা সাথে সাথে এটি প্রমাণ নিয়ে আমাদের দেবেন। সে যত বড় শক্তিশালী নেতা হোক, তার বিরুদ্ধে ব্যবস্থাটা কি কত কঠিন হয় সেটি আপনারা সেদিন দেখবেন। আমি কত কঠিন ব্যবস্থা নিতে পারি পর্যন্ত লাগবে না, আপনারা এই প্রমাণ দেবেন। সরকারের এই উন্নয়ন, আজকে সরকার দেখছে জনগণের জলের আধার,
তাদের সুপেয় খাওয়ার পানির জন্যে। আর এইগুলো যারা এই টাকার বিনিময়ে এগুলো নিয়ে আমাদের দলের দুর্নাম করছে, সরকারের দুর্নাম করছে, এদের জায়গা আর বাড়িতে হবে না, এদের জায়গা হবে ওই সাতশিকের ভিতরে সাথে সাথে। সুতরাং সাবধান হয়ে যাক তারা। সুতরাং এখন আর আপনারা এই চিন্তা করবেন না, নিয়মের মধ্যেই হবে। আপনারা আজকে আমার দীর্ঘ সময় আরও কথা বলতে পারলে ভালো লাগতো, কথা আসলে বলতেই পারলাম না, মন চলে গেছে অন্যদিকে। আরও দুটি প্রোগ্রাম আমার আছে, সকালে আবার ভোরে যেতে হবে আমাকে খুলনায়, সেখানে আমার একটি প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে যাব, খুলনা যোগ দেওয়া লাগবে দলের প্রোগ্রাম। তো এই কারণে আমি আজকে আপনাদের সামনে বেশি বক্তব্য দীর্ঘায়িত করলাম না। আর আমার সম্পর্কে আমি কি বলবো, এ তো সব বলে গেছে। আমার পরিচয় তো আপনারা পেয়েছেন, আমি শুধু আজকে আপনাদের কাছে এসেছি। এই যে ভালোবাসা আজকে আপনারা আমাকে দেখালেন, এই ভালোবাসা কি আমার জন্য সারা জীবন থাকবে? তো আমার আর ভুল ত্রুটি যদি আমি করি, আমার ডেকে নিয়ে আপনারা সংশোধন করবেন। মানুষের কথাই যেন আপনারা বিভ্রান্ত হবেন না। উৎসাহ ওঠানোর জন্য কিন্তু লোক থাকবে, আপনারা আমাকে ডাকবেন, যেখানে যে অবস্থায় ডাকবেন আমি হাজির হব। আর মিথ্যা আশ্বাস আপনাদেরকে আমি দিয়ে যাব না, এটা করে দেবো ওটা করে দেবো। শুধু এক কথাই বলে গেলাম যে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে হয়তো আমার দায়িত্ব আরো বাড়বে, কাজ আমি আমার ইচ্ছা মতন আপনাদের এলাকায় করে দিতে পারবো। আর তা না হলে, যেহেতু দলের এমপি আছে, আমি দলের সাধারণ সম্পাদক, আমি এমপি মহোদয় বলে যেসব অঞ্চলে আমি কথা দিয়ে এসেছিলাম যে এমপি সাহেব আপনি নির্বাচিত হলে এই জায়গায় আমার এই রাস্তা করে দেবো, আমি মানুষের কথা দিয়ে এসেছি, আমি সেগুলো আমার নোটবুকে লেখা আছে। ইতিমধ্যেও সেসব কার্যক্রম শুরু হয়েছে, আমরা কাজ শুরু হবে। এখানেও একটি রাস্তা এই দেখলাম, এই সোনাখালী থেকে যে রাস্তাটি গিয়েছে, খুব করুণ অবস্থা। আমি কথা বলেছি এমপি সাহেবের কাছে, প্রকল্পভুক্ত এটি হওয়ার জন্য এমপি সাহেব 8 তারিখে আসবেন, এসে এখানে সকল বিষয় নিয়ে আমার সাথে মত বিনিময় হবে। তো যাই হোক, আপনারা যে আস্থা, আমার পুরো আস্থা আপনাদের কাছে আছে। তো আপনারা সবাই হাত উঁচু করে বলেন তো যে আপনারা আমার সাথে থাকবেন। আজকে থেকে আমি এই নির্বাচন আমার নাই, নির্বাচন আপনাদের। আপনারা এখন থেকে এই সুলাদানা ইউনিয়নের প্রতিটি জায়গায় আপনারা যার যার অবস্থানে থেকে আপনারা আমার জন্য ভোট প্রার্থনা করবেন, আমার জন্য আপনারা কথা বলবেন। তাহলে আমিও আপনাদের জন্য নির্বাচিত হতে পারলে তো আপনাদের জন্য পুরো দায়িত্ব পালন করব, আর না হতে পারলেও আপনাদের পাশে থেকে আপনাদের সবসময় সুখ দুঃখের সাথী আপনাদের পাশে আমি হব, এটুকু আমি আপনাদের সামনে ঘোষণা দিয়ে যাচ্ছি। আর আপনারা এখানে যারা আছেন, এখানে সেন্টার কমিটি, ভোটের সময় এসে হঠাৎ করে সেন্টার কমিটি কিন্তু বানানো সম্ভব নয়। সুতরাং আপনারা আমাদের নেতৃবৃন্দ যারা আছে, আমার ভালোবাসার মানুষ যারা এগুলো বোঝেন, তারা মিলে এখানে আমাদের এই সেন্টার কমিটিগুলো আপনারা তৈরি করে ফেলবেন। এটি করলে তাহলে সহজ হয়ে যাবে আমাদের। তো আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এই আয়োজন, সুন্দর আয়োজন করেছে যারা, বিশেষ করে জাহাঙ্গীর সহ জাহাঙ্গীরের সাথে যারা ছিল, আমি তাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি যারা আপনারা আমাকে ভালোবেসে এই দীর্ঘ সময় এখানে বসে আমার কথা শ্রবণ করলেন এবং আমার উপরে যে আস্থা রাখলেন, এর জন্য আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবারও আপনাদের সাথে আবারও দেখা হবে। আর একটি অনুরোধ করে যাই, একদিনের পরিচয় কিন্তু পরিচয় না, সবার নাম মনে রাখা সম্ভব না, সবাইকে মনে রাখাও সম্ভব না। যখন যার সাথে দেখা হবে, এটি আমার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে আমার মুরব্বী ভাইদের, আমার মুরব্বীজনের কাছে এবং আমার ছোট যুবক ভাইদের কাছে, যে আমাকে যেখানেই দেখবে হাতটা উঁচু করলে আমি দাঁড়িয়ে তার সাথে কথা বলবো, অন্তত পাশে এসে যেন বলে দেয় আমি কিন্তু অমুক, আমি তাহলে তার সাথে বুঝতে পারবো আমার সেই লোক এই। এটি আপনারা, আর না হলে আমি যদি পাশ দিয়ে হেঁটে চলে যাই আপনারা মনে কষ্ট পাবেন। এটি আপনারা আমার সহযোগিতা করবেন, এই দাবি রেখে গেলাম। আপনাদের যার সামনে যখন পড়বো আপনারা তখনই আমাকে একটু কথা বলবেন আমার সাথে, যে ভাই আমি অমুকি, আমাদের আমি আস্তে আস্তে দেখবেন এইভাবে আসা যাওয়ার মধ্যে দিয়ে। আর আমি আবারও আসবো, যে ভালোবাসা আজকে আমি পেয়েছি, আমি অল্প কয়েকজন নিয়ে মত বিনিময় করতে চেয়েছিলাম, সেখানে এই যে ভালোবাসা আজকে আপনাকে দিলেন, এই ভালোবাসার টানে আমি বারবারই আপনাদের পাশে আসবো। আর আপনাদের ন্যায়সঙ্গত দাবিদার সাথে সবসময় আমি থাকবো। আমার কাছে যেন কেউ অন্যায় দাবি নিয়ে যাবেন না, কোনো মাদকের ব্যাপারে যাবেন না, কোনো চুরির চামারি করে যাবেন না, অন্যায় যেখানে সেই সব বিষয়গুলো নিয়ে আপনারা আসবেন, আমি সেগুলো আমি আপনাদের দেখব। আর আমাদের এখানে কিন্তু অনেকে আছে সালিশ বিচার, জমি জায়গা বিভিন্ন, এই মুহূর্তে আমাকে দয়া করে সালিশ বিচারের জন্য আপনারা টানবেন না, যারা আমাকে ভালোবাসেন। সালিশ করে সবার সন্তুষ্ট করা যায় না। এটি
যাই হোক, আপনাদের যে দাবি দেওয়া এগুলো আছে, তাহলে এগুলো ওনারা যা করছেন, আসলে আমার কাজ হলো এখন পৌঁছে দেওয়া আমাদের মাননীয় সংসদ সদস্যের কাছে। আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, যে আমার ওই ধরনের অর্থ নাই যে আমার একটা অর্থ দিয়ে বড় একটা ঘাট বানিয়ে দিলাম। সুতরাং আপনাদের এই দাবি দেওয়াগুলো আমি এমপি মহোদয়ের কাছে পৌঁছে দেব। আর কারো বিভ্রান্ত পড়বেন না, রশিদ সাহেব বললে আমরা করব, কি রশিদ সাহেব কেন বলতেছে না? রশিদ সাহেব তো বলবে, সে কি বসে থাকবে? সে তো অবশ্যই অবশ্যই বলবে, কারণ সংসদে সে আছে। সংসদ বাদ দিয়ে এখন কি ভোট করবে? ভোট কি কালকে? সময় আসুক, আমি তার জন্য কি করেছি সুতরাং সে তো জানে। আর সে আমার জন্য কি করবে করবে না এটা তো আমি মানতে পারবো না, আর কেউ মানতেও পারবে না। এগুলো যারা বলে এরা কিন্তু হলো আমাদের লোক না, এদের কথা যেন আর কান দেবেন না। তো যাই হোক, বক্তব্য আর নেই, শেষ। আপনারা ভালো থাকেন, আবারও দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।